মধ্যপ্রাচ্য থেকে কিভাবে বাংলাদেশি ওয়ার্কার ভাই বোনেরা আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে স্পেনে যেতে পারে, আজকে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব। ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মিডল ইস্টে কাজ করছেন এবং ইউরোপের একটি উন্নত দেশ স্পেনে বৈধভাবে যাওয়ার স্বপ্ন দেখছেন। আরও আলোচনা করব কিভাবে আপনি স্পেনে আনস্কিলড ওয়ার্ক পারমিট স্পন্সরশিপ ভিসায় যেতে পারবেন এবং ভবিষ্যতে কিভাবে সেখানে সপরিবারে স্থায়ীভাবে থাকতে পারবেন। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে স্পেনে যাওয়া বেশ সহজ যদি আপনি সঠিক নিয়ম মেনে ফাইল প্রসেস করতে পারেন। আমি সবসময় সঠিক তথ্য দিয়ে চেষ্টা করছি প্রবাসী ভাই বোনদের সাহায্য করতে, যাতে আপনারা বৈধভাবে মিডল ইস্ট থেকে স্বপ্নের ইউরোপের দেশগুলোতে বৈধভাবে যেতে পারেন। প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট করেন মিডল ইস্টের দেশগুলোতে, সেই একই পরিশ্রম যদি ইউরোপের কোনো ভালো দেশে গিয়ে করতে পারেন তাহলে মোটামুটি রোজগারের পাশাপাশি সেখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগও থাকবে। তাহলে চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে স্পেনের স্পন্সর্ড আনস্কিলড ওয়ার্ক ভিসা কি যোগ্যতা ও ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, স্পেনে কাজের ধরন পরিবেশ কেমন, কিভাবে ফ্যামিলি নিয়ে সেটেলমেন্ট পাওয়া যাবে, স্পেনে পিআর ও পাসপোর্ট পাওয়ার নিয়ম কি, এম্বাসি ইন্টারভিউতে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আর কি প্রস্তুতি নিয়ে যেতে হয়। প্রথমে আমি স্পেনের আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। স্পেন ইউরোপের একটি জনপ্রিয় দেশ যা বর্তমানে বেশ শ্রমিক সংকটে ভুগছে। সেখানকার সরকার বৈধ স্পন্সরশিপের মাধ্যমে বাইরের দেশ থেকে আনস্কিলড ওয়ার্কার নিচ্ছে, বিশেষ করে বাংলাদেশি ও অন্যান্য এশিয়ান দেশ থেকে সব থেকে বেশি লোক স্পেনে নিয়ে যাচ্ছে। এই ভিসাটি স্পেন সরকার শ্রমিক সংকট পূরণ করতে বিভিন্ন দেশের শ্রমিকদের স্পন্সর করে দেয়, বিশেষ করে যেখানে স্থানীয়রা কাজ করতে চায় না। স্পেন গভর্নমেন্ট যেই পদ্ধতিতে এই আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল দেয় তাকে বাংলাতে বলা হয় সাধারণ নিয়োগ পদ্ধতি স্পন্সর সহ চাকরির প্রস্তাব ভিত্তিক ভিসা। সাধারণত স্প্যানিশ কোম্পানি বা নিয়োগকর্তা তাদের কাজের জন্য লোক খোঁজার জন্য লোকাল জব সেন্টারে অর্থাৎ এসিপিএতে বা মিনিস্ট্রি অফ লেবারে ভ্যাকেন্সি ঘোষণা করে। স্পেনের নিজস্ব নাগরিকদের মধ্যে কেউ না পেলে তখন সেই কোম্পানিগুলো বিদেশি নাগরিকদের নিয়োগের অর্থাৎ ফরেন এমপ্লয়ির জন্য আবেদন করে স্পেন ইমিগ্রেশন অফিসে। এই আবেদনগুলো কর্মসংস্থান এবং অভিবাসন যৌথভাবে অ্যাপ্রুভাল দেয়। সেই অ্যাপ্রুভালের ভিত্তিতে এম্বাসিতে ন্যাশনাল ভিসা অর্থাৎ টাইপ ডি এর জন্য আবেদন করা হয়। আবেদনকারীকে জব কন্ট্রাক্ট এবং অথরাইজেশন লেটার দেখিয়ে মূলত ভিসার জন্য ইন্টারভিউ দিতে হয় এম্বাসিতে। এই ছিল মূলত আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিট ভিসার প্রসেস। এখন আসি স্পেনে আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন পড়ে। ন্যূনতম বয়স হতে হবে 22 থেকে 45 বছর। শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম প্রয়োজন পড়ে 8ম শ্রেণী পাস। যত বেশি পড়াশোনা থাকবে তত অগ্রাধিকার পাওয়া যাবে। মনে রাখবেন পাসপোর্টের সাথে যেন পড়াশোনার সার্টিফিকেট এবং বয়সের মিল থাকে। বেসিক ইংলিশ অর্থাৎ ইংরেজিতে মোটামুটি কথা বলা আর বুঝতে পারতে অথবা স্প্যানিশ জানা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। মিডল ইস্টে বৈধভাবে এখনো যারা কাজ করছেন তারা আবেদন করলে সম্ভাবনা বেশি থাকে ভিসা পাওয়ার। মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। স্পেনের কোনো বৈধ কোম্পানি কর্তৃক স্পন্সর আর ওয়ার্ক কন্ট্রাক্টের প্রয়োজন পড়বে। কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে মিডল ইস্ট থেকে স্পেনের আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য? অবশ্যই বৈধ পাসপোর্ট লাগবে আর মেয়াদ থাকতে হবে 6 থেকে 1 বছরের। ওয়ার্ক কন্ট্রাক্ট এবং স্পন্সর কোম্পানির ইনভিটেশন। মেডিকেল সার্টিফিকেট, আপনি ফিট আছেন কিনা তা প্রমাণ করতে হবে মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে। পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়বে। আপনি মিডল ইস্টে যে কোম্পানিতে কাজ করছেন বা আগে অন্য যে কোম্পানিতে কাজ করেছেন সেখানকার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে।
নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে, আর এম্বাসি বা অন্য যে কোনো জায়গায় ফি প্রদান করেছেন সেখানকার রসিদের প্রয়োজন পড়বে। রেসিডেন্স পারমিট কপি, অর্থাৎ আপনি যে মিডল ইস্টের দেশে আছেন সেখানকার বৈধ ভিসা বা কার্ড কপি লাগবে। কোন কোন কাজগুলোতে আপনারা মিডল ইস্ট থেকে স্পেনের আনস্কিলড স্পন্সর্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য যেতে পারেন? ওয়্যারহাউস ওয়ার্কার, অনেক মানুষ এই কাজে মিডল ইস্ট থেকে স্পেনে যেতে পারে। সাধারণত ওয়্যারহাউস ওয়ার্কারদের কাজ হয় পণ্য ওঠানো ও নামানো, অর্থাৎ কন্টেইনার বা ট্রাকে মাল তুলতে ও নামাতে হয়। স্টোর র্যাকিং ও অর্গানাইজ করা, শিপমেন্ট বা ডেলিভারির আগে বক্স প্যাক করা, বারকোড স্ক্যান ও লেবেল লাগানো, পণ্যের হিসাব রাখা, অর্থাৎ কখন কি পণ্য ঢুকছে বের হচ্ছে, এবং ওয়ার্ক এরিয়া নিয়মিত পরিষ্কার রাখা ও সুরক্ষা মানা। রেস্টুরেন্ট, এই কাজগুলো মূলত হয়ে থাকে প্লেটে খাবার গুছিয়ে সাজানো, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী খাবার পরিবেশনে সহায়তা, শেফ ও অন্যান্য কিচেন স্টাফদের নির্দেশনা মানা, ফ্রিজ, ফ্রিজার বা স্টোরে উপকরণ রাখা, শেফ বা ম্যানেজারকে প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট দেওয়া, সময় মতো এক্সপায়ার্ড জিনিসগুলো আলাদা করা, সময় মেনে উপস্থিত ও শিফট অনুযায়ী কাজ করা। ক্লিনার, এই কাজে স্পেনে প্রচুর ওয়ার্কারের চাহিদা রয়েছে। হোটেল স্টাফ, মোটামুটি অভিজ্ঞতা থাকলেই এই কাজে যেতে পারবেন মিডল ইস্ট থেকে স্পেনে। কনস্ট্রাকশন হেল্পার, এই পেশায় সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে স্পেনে যেয়ে থাকে। কনস্ট্রাকশনে অনেক রকমের কাজ হয়, যেমন ম্যাশন, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এক্সেট্রা। প্যাকিং অথবা লজিস্টিক অ্যাসিস্ট্যান্স, মূলত এই কাজগুলি হয় অর্ডার অনুযায়ী কাঁচামাল প্রস্তুত পণ্য প্যাক করে কাস্টমারের জন্য প্রস্তুত করা। শিপিং লিস্ট তৈরি করা, ডেলিভারি ডকুমেন্টেশন প্রস্তুত করা, ডেলিভারি ভ্যান বা ট্রাকে পণ্য লোড করা, সময় মতো পাঠানোর জন্য প্রস্তুত করা। কিছু কোম্পানিতে স্ক্যানার দিয়ে ইনপুট আউটপুট রাখতে হয়। শিফট অনুযায়ী টিমের সাথে মিল রেখে কাজ করা। কিচেন হেল্পার, সবজি কাটা, মাংস পরিষ্কার করা, সালাদ তৈরি, উপকরণ ছাকা, পরিমাণ অনুযায়ী রেডি রাখা। প্রধান শেফ বা কুকের নির্দেশ অনুযায়ী রান্নার উপকরণ প্রস্তুত করা। রান্না শেষে ব্যবহার করা সব পাত্র ও যন্ত্রপাতি ধৌত করা। কিচেন এরিয়া নিয়মিত পরিষ্কার রাখা, নির্ধারিত নিয়মে ময়লা ফেলা ও হাইজিন মেনটেন করা। সাধারণত এই কাজগুলো হয়ে থাকে কিচেন হেল্পারের। স্পেনে সাধারণত কাজের পরিবেশ কেমন হয়ে থাকে? দিনে রাতে শিফট অনুযায়ী 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়। ওভারটাইম সুযোগ অবশ্যই থাকে, আর ওভারটাইমে কাজ করলে আলাদা করে টাকা পাওয়া যায়। মাসিক বেতন হয় সাধারণত 900 ইউরো থেকে 1400 ইউরো পর্যন্ত। কিছু কিছু ক্ষেত্রে থাকা ও খাওয়ার সুবিধা কোম্পানি দিয়ে থাকে। টিমওয়ার্ক, সময়ানুবর্তিতা এবং নিরাপত্তা সরঞ্জাম পরিধান বাধ্যতামূলক। কিছু কিছু জায়গায় কিছুটা স্প্যানিশ ভাষার প্রয়োজন পড়ে, তাই যত তাড়াতাড়ি সম্ভব যাবার পরে ভাষা শেখাটা বেশ জরুরি। স্পেনে যাওয়ার পর আপনি যে সুবিধাগুলো পাবেন: বৈধভাবে থাকা ও কাজ করার সুযোগ পাবেন, স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বাসা ভাড়া নেওয়ার সুযোগ পাবেন। স্পেনে বৈধভাবে 1 থেকে 2 বছর থাকার পর আপনার যদি পরিবার থাকে তাহলে ফ্যামিলি রিনিউফিকেশন ভিসাতে স্পেনে নিয়ে যেতে পারবে। এখন আসি স্পেনে ফ্যামিলি নিয়ে কিভাবে সেটেলমেন্ট নেবেন এবং তার সুবিধা। স্পেনে 1 থেকে 2 বছর কাজের পরে পরিবারকে ডিপেন্ডেন্ট ভিসাতে আনা যায়। আপনার যদি স্ত্রী থাকে তাহলে সে ফুল টাইম চাকরি করতে পারবে, আর সন্তানেরা পাবলিক স্কুলে ফ্রি অথবা কম খরচে পড়াশোনা করবে। স্পেনে বৈধভাবে 5 বছর বসবাসের পর পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করা যায়। পিআর পাওয়ার 5 বছর পরে স্প্যানিশ সিটিজেনশিপ ও পাসপোর্টের জন্য আবেদন করা যায়। পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর এবং স্প্যানিশ পাসপোর্ট পাওয়ার নিয়ম: বৈধভাবে 5 বছর কাজ ও বসবাসের পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে স্প্যানিশ ভাষা ও সেখানকার কালচার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। নাগরিকত্ব পেলে ইউরোপিয়ান পাসপোর্ট পাওয়া যায়, যা দিয়ে আপনি সেঙ্গেনের 187টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এম্বাসি ইন্টারভিউর সময় আপনি কি পোশাকে উপস্থিত হবেন? ফর্মাল ড্রেস, শার্ট, প্যান্ট, লাইট কালারের শার্ট পরিধান করলে ভালো হয়। গোছানো চুল,
পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা থাকতে হবে। যতটা সম্ভব চুপচাপ থাকা ভালো যখন আপনি এম্বাসিতে থাকবেন। কারোর সাথে কথা না বলাই ভালো। মনে রাখবেন, এম্বাসিতে আপনি এন্ট্রি করা থেকে শুরু করে বাইরে চলে যাওয়া পর্যন্ত আপনার প্রতিটি গতিবিধি কর্তৃপক্ষ অনুসরণ করবে। কারোর সাথে বেশি কথা বললে বা গতিবিধি সন্দেহজনক হলে আপনি ভিসা নাও পেতে পারেন। এম্বাসিতে যাবার আগে কি কি প্রস্তুতি নিতে হবে? প্রথমেই ডকুমেন্টগুলি ভালোভাবে সাজিয়ে ফেলুন। যে কোম্পানি আপনাকে স্পন্সর করেছে সে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে যান। কোম্পানিতে আপনার কি ধরনের কাজ হতে পারে তা পরিষ্কারভাবে জেনে রাখুন। নিজের প্রতি কনফিডেন্ট থাকুন এবং ইন্টারভিউতে সঠিক আর সংক্ষেপে উত্তর দিন। কোনোভাবেই কোনো কিছু লুকাবেন না। মনে রাখবেন, যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি আপনার ব্যাপারে জেনে শুনেই আপনাকে প্রশ্ন করবেন। যে সম্ভাব্য প্রশ্ন আপনাকে এম্বাসিতে ইন্টারভিউর সময় জিজ্ঞেস করা হতে পারে: আপনি কোথায় কাজ করবেন? আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নাম কি? আগের কাজের অভিজ্ঞতা কি আছে আপনার? আপনি কেন শুধু স্পেনেই যেতে চান? কাজ শেষে আপনি কি দেশে ফিরবেন নাকি স্পেনেই থেকে যাবেন? এর বাইরেও পরিস্থিতি এবং আপনার আচরণের উপর ভিত্তি করে আরও কিছু প্রশ্ন করতে পারে। তবে উপরের প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। মনে রাখবেন, আপনি যে ডকুমেন্টস এম্বাসিতে জমা দিচ্ছেন সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করেই আপনাকে বেশি প্রশ্ন করা হবে। সুতরাং আপনি যে ডকুমেন্টস জমা দিবেন সেই সম্পর্কে আপনার পুরো আইডিয়া থাকতে হবে। পরিশেষে প্রবাসী ভাই বোনদের বলতে চাই, ইউরোপে বৈধভাবে কাজ ও বসবাস করার সুযোগ আজকাল অনেক সহজ হয়ে গেছে যদি আপনি সঠিক গাইডলাইন মেনে আবেদন করেন। স্পেন হচ্ছে এমন একটি দেশ যেখানে শ্রমিকের চাহিদা রয়েছে এবং পরিবার সহ সেটেল হওয়ার সুযোগও আছে। কারো ভুল প্রতিশ্রুতি নয়, বরং বৈধভাবে নিজে গাইডলাইন মেনে চলুন এবং এক্সপার্ট কারো কাছ থেকে পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সাফল্য আপনাদের আসবেই। আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া বরপুর লিমিটেডের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ধরনের ইউরোপ রিলেটেড নতুন নতুন তথ্য পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। আপনাদের ভবিষ্যতে ইউরোপ যাত্রা সফল হোক এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।